আওয়ামী লীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের, দলটিকে ফেরাতে চাপ দেওয়ার অভিযোগ হাসনাতের। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না, ফেসবুক পোস্টে জামায়াত আমির। গণহত্যায় জড়িতদের বিচারে জোর রিজভির। গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইন্টারনেট ব্যবসায়ী নিহত। উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র মাদক সহ 15 জন গ্রেফতার। আসন্ন ঈদ ঘিরে বাড়ছে সেমাই কিসমিসের চাহিদা। বিভিন্ন জায়গায় চড়া মশলার বাজার, বাড়তি মুরগির দামও। গত সপ্তাহের চাইতে দাম বেড়ে গেছে এবং এটা আসলে সহনশীল পর্যায়ে হওয়া উচিত। জিরা দাসের সব কিছু দাম কমে, অলরেডি একটু দাম বেশি। এই উপলক্ষে যে একটা দাম বাইরে যায় প্রতি বছর যেটা হয়, এই বছর সেটা হয়নি। এরদোয়ান সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক। ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়রকে গ্রেফতারের জেরে মুখোমুখি পুলিশ জনতা। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে হত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নেতাদের দেশের আদালতে বিচার করা হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দল। এ সময় তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। কোনো দাবির প্রেক্ষিতে ভোট বিলম্বিত হবে না। ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ সরকারের নীতিগুলোকে দিক নির্দেশনা দেবে। এ সময় ডক্টর কমফোর্ট ইরো জানান, বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে ভুল তথ্য প্রচার মোকাবেলায় বাংলাদেশের প্রতি তার গ্রুপের সমর্থন আছে। আর ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের বেশিরভাগই ভারতীয় মিডিয়া থেকে হয়েছে। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের দৃঢ় সম্পর্কের আকাঙ্ক্ষা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধের সরকারের পরিকল্পনা নেই, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার দেয়া এই বক্তব্য প্রত্যাহারের দাবিও করেছেন তারা। বৃহস্পতিবার দিবাগত রাত 2টায় আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে মল চত্বর, ফিসি চত্বর হয়ে টিএসিতে এসে শেষ হয়। পরে রাজু ভাস্কর্যের সামনে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে আওয়ামী লীগের রাজনীতি চায় না ছাত্র জনতা। যতক্ষণ পর্যন্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ না হবে ততদিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বিক্ষোভকারীরা। বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার হতেই হবে। এ সময় শুক্রবার বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে বিক্ষোভের ঘোষণা করার পাশাপাশি সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের আহ্বান জানান ঢাবি শিক্ষার্থীরা। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনি অবিলম্বে আপনার এই বক্তব্য প্রত্যাহার করে নিন। আমরা ছাত্র জনতা আপনার সাথে আছি। আপনি এই বক্তব্য প্রত্যাহার করে নিন এবং আপনি উদ্যোগ গ্রহণ করুন অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো ধরনের নির্বাচন হবে না। 21শে মার্চ বিকাল 3টায় এই রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে আওয়ামী লীগকে ফেরাতে সমঝোতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া একটা পোস্টে তিনি এমন অভিযোগ আনেন। ফেসবুকের নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দুটো পোস্টে এই নিয়ে তিনি লিখেছেন, 11 মার্চ দুপুর 2:30টায় তিনি সহ আরও দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে রিফাইন্ড করার পরিকল্পনা উত্থাপন করা হয়। আসন সমঝোতার মাধ্যমে এই পরিকল্পনা মেনে নিতে বলা হয় তাদের। এই সময় বলা হয়, একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে রাজিও হয়েছে। হাসনাত আরও লিখেছেন, এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে তারা।
হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে রিফাইন্ড আওয়ামী লীগ। তবে এই প্রস্তাবের তৎক্ষণাৎ বিরোধিতা করেন তারা এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে বিচারের জন্য কাজ করতে হবে বলে দাবি জানিয়েছেন। জাতীয় নির্বাচন আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ হবে না বলেও তাদের যখন অভিযোগ জানানো হয় তখন আলোচনায় তারা বলেন এই সময় আওয়ামী লীগকে ফেরাতে হলে তাদের লাশের ওপর দিয়ে ফেরাতে হবে। এদেশের জনগণ আর আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে তিনি এই স্ট্যাটাস দেন। বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর জুলাই আগস্টে জনগণ একটি নতুন বাংলাদেশের উপহার পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। স্ট্যাটাসে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদীরা দেশের ভেতরে এবং বাইরে নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের নির্যাতিত 18 কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার, 24-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা। এছাড়াও সুষ্ঠু নির্বাচনের জন্য 15 বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান তিনি। জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটাই দেখতে চায় বলেও জানান তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের গণহত্যার বিচার হতেই হবে। তবে যারা অপরাধের সাথে জড়িত নন, জনগণ চাইলে তাদের রাজনীতিতে কোনোই বাধা নেই। সকালে উত্তরায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। রিজভী আরও বলেন, বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে, যা একদমই কাম্য নয়। গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য, ধ্বংস করার জন্য, দমন করার জন্য কার নির্দেশ? আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে? আপনারা এগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা, জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নাই। সামনেই আসছে ঈদ, আর ঈদকে কেন্দ্র করে বাজারে বেড়েছে সেমাই, কিশমিশ, পোলাও, চাল সহ বিভিন্ন পণ্যের চাহিদা। ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার দাম কিছুটা কম, তাই স্বস্তিও ফিরেছে বেশ। ব্যবসায়ীদের দাবি, বাজারে নেই কৃত্রিম সংকট, তবে গত কয়েকদিনের তুলনায় বেড়েছে মুরগির দাম। বিস্তারিত জানাবেন ওমর ফারুক। ঈদের ছুটির আগে শেষ সাপ্তাহিক ছুটি, তাই বাজারে বেশিরভাগের আগ্রহের কেন্দ্রে পোলাও চাল, বাহারি পদের সেমাই, কিশমিশ, বাদাম সহ বিভিন্ন মশলা সামগ্রী। ক্রেতারা বলছেন, বিগত কয়েক বছরের চেয়ে এবার অনেকটাই স্থিতিশীল এসব পণ্যের দর। বাজারে নেই কৃত্রিম সংকট, রয়েছে পর্যাপ্ত মজুদ। রাজধানীর কাউরান বাজার ঘুরে দেখা যায়, খোলা পোলাওর চাল কেজি প্রতি মিলেছে 110 থেকে 120 টাকায়, আর প্যাকেটজাত পোলাওর চালের কেজি 155 থেকে 165 টাকায়, যা আগের সপ্তাহ থেকে কিছুটা বেশি। এছাড়া প্যাকেটজাত বিভিন্ন ধরনের সেমাইয়ের 200 গ্রামের প্যাকেট বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। জিরা দাসেন সব কিছু দাম কমে আছে, আল্লাহটা একটু দাম বেশি এদুরি, আর কিন্তু সব টোটালি সব দাম কমে আছে। 10 বছর যাবৎ ব্যবসা করি, এর ভিতরে সবচেয়ে মাল অ্যাভেলেবেল এবং দামে কম এইবারই, বুঝছেন। তবে গত কয়েকদিনের তুলনায় কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দর, আর সোনালী ও লেয়ার মুরগিতে কেজি প্রতি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। গেছের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বেশি। গেছের সপ্তাহে সোনালী বিক্রি করছি 260 থেকে 270, এই সপ্তাহে বিক্রি করতেছি 300 থেকে 310। ব্রয়লার মুরগি গেছের সপ্তাহে বিক্রি করছি 190, এই সপ্তাহে বিক্রি করছি 200 থেকে 210। দাম যেভাবে কমানো যায় সেভাবে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়া দরকার। ব্যবসায়ীরা বলছেন, খামারিদের উৎপাদন কমায় বেড়েছে মুরগির দাম, তবে আগের মতোই আছে গরু ও খাসির মাংসের দাম। কাঁচা বাজার বা শাকসবজি, তরিতরকারি মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। দামগুলো রিজনেবল প্রাইস মনে হচ্ছে এবং এই মানুষের কি বলে ক্যাপাবিলিটির মধ্যে মনে হচ্ছে। আমরা যারা কারওয়ান বাজারে এসে বাজার করি তারা তুলনামূলক অনেক কম দামে পাই,
কিন্তু আমার মনে হয় এই বাজার নিয়ন্ত্রকটা যদি সব জায়গায় থাকতো, ঢাকার লাইক ধরেন প্রত্যেকটা এরিয়াতে, তাহলে সবাই উপকৃত হতো। গত কয়েকদিনে বাজারে কমেছে সয়াবিন তেলের সংকট। ওমর ফারুক, এখন, ঢাকা। এদিকে ঈদ ঘিরে দেশের বিভিন্ন বাজারে চড়া মশলার বাজার। যেমন ধরুন, এলাচ, দারুচিনি, লবঙ্গের কেজিতে বেড়েছে 100 থেকে 300 টাকা পর্যন্ত। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস সহ বিভিন্ন সবজি। তবে সহনীয় পর্যায়ে রয়েছে পোলাওয়ের চাল, তেল, সেমাই, চিনি, ডিম সহ বিভিন্ন পণ্যের দাম। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। আসন্ন ঈদ ঘিরে চট্টগ্রামের কর্ণফুলী বাজারে সহনীয় রয়েছে পোলাওয়ের চাল, সেমাই, চিনি সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। গত সপ্তাহ থেকে কমেছে তেলের সংকটও। তবে গত বছরের তুলনায় কিছুটা দাম বাড়তি এলাচ, কিচমিচ ও গুঁড়ো দুধের। বাজারে এসে সন্তুষ্ট অধিকাংশ ক্রেতা, তবে মাছ আর চালের দাম নিয়ে আছে ক্ষোভ। ভিতরে যায় পর্যন্ত আছে, ঠিক আছে, আর সামনে নিয়ে আল্লাহ ভালো জানে। মোটামুটি রিজনেবল আছে। আমার তো মনে হচ্ছে শেষ দিয়ে গিয়ে ব্যবসায়ীদের তো লাভ করবো ওই সময়, হ্যাঁ, তখন হয়তো বাড়িয়ে দেবে। যেটা নিত্য প্রয়োজনীয় চিনি, দুধ, তারপরে আপনার পোলাও চাল, কোনো কিছু দাম বাড়ে নাই। ঈদ কেন্দ্র করে ময়মনসিংহের বাজারে জিরা, দারুচিনি, লং, মৌরি, ধনিয়া সহ সব ধরনের মশলার দাম চড়া। কেজিতে এলাচের দাম ছাড়িয়েছে 5000। এছাড়াও চিকন মসুরের ডাল 130, মরিচের গুঁড়া 260, হলুদের গুঁড়া 140 টাকায় বিক্রি হচ্ছে। নতুন শুকনো পেঁয়াজ 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 36 টাকায়। এছাড়া রসুন 120 টাকা আর আদা বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। বরিশালের বাজারে প্রকারভেদে কেজিতে 100 থেকে 300 টাকা বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম। সাপ্তাহিক ছুটির দিনে বরিশালের বাজারে ক্রেতাদের উপস্থিতি ছিল ব্যাপক। ঈদ উপলক্ষে দোকানে নানা ধরনের মশলা জাতীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। সপ্তাহ ব্যবধানে দারুচিনি 120 টাকা বেড়ে 600 টাকা, লবঙ্গ 120 টাকা বেড়ে 2000 এবং গোলমরিচ 300 টাকা বেড়ে 1700 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন পাইকারি বাজারে দাম বাড়ায় তাদেরও বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। সরবরাহ কমায় খুলনার বাজারে বেড়েছে মাছের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বড় আকারের রুই বিক্রি হচ্ছে 400 টাকা কেজি, যা আগে ছিল 320 টাকা। চিংড়ি 700, তেলাপিয়া 250, সিলভার কাপ 250 ও ট্যাংরা 800 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে শেরপুরের মাছ বাজারের অবস্থাও প্রায় একই। সপ্তাহের ব্যবধানে 70 টাকা পর্যন্ত বেড়েছে কার্প জাতীয় মাছের দাম। এছাড়া কেজিতে 50 টাকা বেড়ে গুলশা মাছ 600 টাকায় আর 20 টাকা বেড়ে 200 টাকায় বিক্রি হচ্ছে পাঙাশ মাছ। তবে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে তেলাপিয়া ও পাবদা মাছের দাম। রমজানের ঈদকে সামনে রেখে নওগাঁয় সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। দেশি মুরগি বিক্রি হচ্ছে 580 থেকে 600 টাকা, সোনালী 280, ব্রয়লার 190 থেকে 210 আর পাকিস্তানি বিক্রি হচ্ছে 320 থেকে 400 টাকায়। দাম বাড়ার কারণ হিসেবে খামারি সিন্ডিকেটকে দুষছেন খুচরা বিক্রেতারা। রমজানের বাকিটা সময় আর ঈদের কেনাকাটায় বাজারের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি করছেন সাধারণ ক্রেতারা। শোভন মাহমুদ খান, এখন। রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে সুমন নামের এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 9টার দিকে গুলশানে পুলিশ প্লাজার সামনে এই ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানায়, নিহতের বিরুদ্ধে গুলশান, বনানী সহ কয়েকটি থানায় চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা অন্তর্কন্দল থেকেই এই হত্যাকাণ্ড। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। হামলাকারীদের এখনও চিহ্নিত করা যায়নি বলেও জানায় পুলিশ। ভিকটিম যেটা, সে হচ্ছে টেলি সুমন। তার ডিটেলস আমরা মোটামুটি পাইছি। তার বিরুদ্ধে আমাদের কাছে 6টা মামলা আছে। সে নিজেও মনে হয় একটা গ্রুপের সদস্য। তো আন্তঃগ্রুপ কন্দল থেকে এটা হইতে পারে, এরকমই আমরা ধারণা করতেছি। এদিকে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ধারালো অস্ত্র, মাদক সহ 15 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত উত্তরায় 9 নম্বর সেক্টরে এই অভিযান পরিচালনা করা হয় এবং গ্রেফতারকৃতদের পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারি বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে ছুরি, গাঁজা, ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনে ব্যবহৃত সরঞ্জামাদি সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় উদ্ধার করা হয়। আটকদের রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে
যৌথ বাহিনী। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঈদ ঘনিয়ে এসেছে প্রায়, তাই সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই ক্রেতারা ভিড় করছেন বিভিন্ন ব্র্যান্ড শপগুলো থেকে শপিং মলগুলোতে। এই মুহূর্তে খিলগাঁওয়ে আছেন তাসফিয়া উকরোজ। উকরোজ, আপনার কাছে জানতে চাই, নতুন পোশাকের বেচাকেনা কেমন দেখতে পাচ্ছেন, আর বিক্রেতারাই বা কি বলছে, আর কোন পোশাকের উপরে আসলে এখন ক্রেতাদের চাহিদা সবচেয়ে বেশি, কি তথ্য আছে? অনেক মুসলমানদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অর্থাৎ ঈদ উল ফিতর, তা কিন্তু প্রায় ঘনিয়ে আসছে এবং আমরা জানি যে আসলে প্রায় দিন 10 বাকি আছে এই ঈদ উল ফিতরের। তাই মার্কেট থেকে শুরু করে ব্র্যান্ড শপ সবগুলো জায়গায় কিন্তু আমরা আসলে ক্রেতাদের ভিড় দেখতে পাচ্ছি এবং এই ঈদ উল ফিতরকে ঘিরে আসলে দেখা যায় যে বিকাল থেকে ক্রেতাদের ভিড় থাকে শপিং মলগুলো বা ব্র্যান্ড শপগুলোতে। কিন্তু এই বছর আসলে দেখা যাচ্ছে যে সকাল থেকেই আসলে এই যে ব্র্যান্ড শপগুলো বা শপিং মলগুলো রয়েছে সেখানে ভিড় দেখা যাচ্ছে। এছাড়া আজ যেহেতু সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্রবার, সেহেতু এখানকার বিক্রেতারা আসলে আশা করছেন যে তাদের যে কাঙ্ক্ষিত ক্রেতার সংখ্যা তারা সেটি আজকে পাবেন। এছাড়া তারা আসলে বেচা বিক্রির কথা বলছিলেন, যেহেতু আজ 20 রমজান, তাই তাদের যে কাঙ্ক্ষিত বেচাকেনা সেটি তারা বলছেন যে তারা এখন থেকে আসলে পাচ্ছেন এবং তাদের যে দোকানগুলো রয়েছে সেখানে তারা আসলে ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করতে পারছে। এবং আপনি বলছেন যে কি ধরনের আসলে সরঞ্জাম আসলে এই দোকানগুলোতে বেশি বিক্রি হচ্ছে, এই ব্যাপারে আসলে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা আসলে বলছেন যে যেহেতু এইবারের ঈদ আসলে গ্রীষ্মের সময় পড়বে বা গরম থাকবে সময়টাতে, সেজন্য আসলে ক্রেতারা আসলে সুতির কাপড় কিংবা যে আরামদায়ক যে পোশাকগুলো রয়েছে সেইগুলোর দিকে আসলে বেশি ঝুঁকছেন। এই বর্তমানে আমি আসলে একটি খিলগাঁওয়ের ব্র্যান্ড শপে অবস্থান করছি এবং এখানে আসলে আমরা আসলে দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু ক্রেতাদের বেশ উপস্থিতি এখানে রয়েছে। তারা আসছেন তাদের পরিবার পরিজন নিয়ে, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন তারা এই দোকানগুলোতে এসে তাদের পছন্দসই যে পণ্যগুলো রয়েছে সেগুলো তারা দেখছেন ঘুরে ঘুরে এবং বলছেন যে যদি তাদের পছন্দ হয় সেক্ষেত্রে তারা কিনবেন। এবং ক্রেতারা আসলে দাম নিয়ে বলছিলেন যে এই যে তাদের যে পছন্দের পণ্যগুলো সেগুলো তারা আসলে বেশ সাশ্রয়ী মূল্যেই তারা কিনতে পারছেন। এছাড়া যেহেতু আজ সাপ্তাহিক ছুটির দিন, এখানকার বিক্রেতারা আশা করছেন যে তাদের যে কাঙ্ক্ষিত ক্রেতার সংখ্যা তা তারা আজ পেতে পারেন। তো এই ছিল আমার কাছে ঈদের বাজারের সবশেষ। অনেক ঈদের আনন্দ শুরু হয়ে যায় ঈদকে কেন্দ্র করে কেনাকাটার মধ্য দিয়ে। শহরের অনেকেই দিনের ব্যস্ততা শেষে কেনাকাটার জন্য বেছে নেয় সন্ধ্যা বা রাতকে। আর ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন মার্কেট, বিপণী বিতান, সুপার শপ আর সামনের যে সড়কগুলো থাকে সেগুলো সাজানো হয় বিভিন্ন আলোয় আলোকসজ্জায়। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম এই রমজানে সহনীয় পর্যায়ে থাকলেও ঈদের পোশাকে কিছুটা বাড়তি দামের অভিযোগই করছেন ক্রেতারা। ফরহাদ বিন নূর জানাবেন বাকিটা। আপনাকে বিলিয়ে আসমানি তাগিদের আনুগত্য, সোনা দানা আর বালাখানা সবই আল্লাহর রাহে। জাকাত দিয়ে মুসলিমের নিদ ভাঙিয়ে যেন ঈদের আগে খুশি শুরু হয়েছে শহর জুড়ে। ঈদের নতুন পোশাকে রাঙাতে বিভিন্ন মার্কেটে ভিড় করছেন শিশু, নারী, বৃদ্ধ, তরুণ প্রত্যেকে। সকাল, দুপুর, বিকেল কিংবা সন্ধ্যা রাতে ঈদ আনন্দ যেন শুরু হয়েছে এখানে, যেখানে রাতের দৃশ্য তৈরি করেছে আলাদা আকর্ষণ। আলোয় আলোয় সেজেছে শহরের এই সড়ক, বিপণী বিতান, সুপার শপও। হাসছে কৃত্রিম চাঁদ আর তারা, মরিচ বাতির ঝলমলে আলোয় ফুটে উঠেছে ঈদের আমেজ। সব মিলিয়ে এ যেন এক অন্য রমজান সন্ধে থেকে রাতের শহরে। ব্যবসায়ীরা বলছেন ক্রেতাদের আকৃষ্ট করতে এই আলোকসজ্জাও এক কৌশল। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতার সমাগম, বেচা বিক্রি। আমরা সেই জন্য আলোকসজ্জা করছি ক্রেতাকে আকর্ষণ করার জন্য। আলহামদুলিল্লাহ ক্রেতা ভালোই আছে। রোজা শুরুতে মনে করেন যাই একটু কম ছিল, এখন সেই তুলনায় একটু বেশি বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। সারাদিন রোজা রেখে ক্রেতাদের বড় একটা অংশ আসে সন্ধ্যা রাতে।
এই সময়েই শপিংয়ে স্বাচ্ছন্দ্য তাদের। তবে বিগত সময়ের চেয়ে বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম এই রমজানের সহনীয় পর্যায়ে থাকলেও ঈদের পোশাকে কিছুটা বাড়তি দামের অভিযোগ তাদের। ঈদের ফিল তো অবশ্যই আসছে, একটু বেশি সাজুগুজু ভালোই লাগছে। সারাদিন রোজা রেখে প্রত্যেকেরই তো হচ্ছে রেগুলার অ্যাক্টিভিটিস থাকে, কাজ থাকে, যার কারণে দিনে আসা সম্ভব হয় না, যার কারণে রাতে আসে। প্রাইস পয়েন্ট এবার আগের বারের চাইতে অনেক বেশি হাই। ভাই বোনদের সাথে কেনাকাটা করছি, আনন্দটা তো শুরুই হয়ে গেছে। শৈশবের ঈদ আনন্দ ছাড়াতে পারে না অন্য কোনো বয়সে। বাবা মায়ের হাত ধরে তাই শিশুরাও নতুন পোশাকের আকর্ষণে এখানে। আমরা ঈদে অনেক মজা করব, খেলবো, তাই এখানে শপিং করতে এসেছি। ভালোই লাগতেছে, নতুন কালেকশন, আম্মুর সাথে আসছি, বেড়াচ্ছি, অনেক কালেকশন দেখতেছি ঈদের নতুন নতুন, অনেক ভালো লাগছে। তোরে মারলো ছুড়ে জীবন জুড়ে ঈদ পাথর যারা, সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ। রমজানের সিয়াম সাধনায় আত্মশুদ্ধির যে শিক্ষা বিশ্বাসী মনে, তা হিংসা বিদ্বেষ ভুলে প্রেমের মসজিদ গড়তে শেখায়। সে প্রেমে অনেক বিশ্বাসেই নিজের পাশাপাশি গরিব দুঃখী প্রতিবেশীর জন্য কিনছেন ঈদ উপহার। এমন আলোকসজ্জার মতোই এভাবেও ঈদের আনন্দে আলোকিত হোক সম্প্রীতির এবং ঐক্যের বাংলাদেশ। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। মাগরিবের আজানের সুরেলা ধ্বনি, মুয়াজ্জিনের কণ্ঠে রোজাদারদের ইফতারের আমন্ত্রণ। চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুর টিয়াংফু স্কোয়ারের সানজাং মসজিদের আজান যেন মুসলমান সম্প্রদায়ের ঐক্যবদ্ধের আহ্বান। সংখ্যায় কম হলেও চীনের মুসলমানরা চেষ্টা করেন একই সঙ্গে মসজিদে ইফতার করার। সেখানে যোগ দেন পাকিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে চীনে বসবাস করা ধর্মপ্রাণ মুসলমানরা। মসজিদ কর্তৃপক্ষই আয়োজন করে এই চমৎকার ইফতারের। চীনের ইফতারের অভিজ্ঞতা তুলে ধরেছেন সহকর্মী নাইম আবির। আজ আমরা মূলত একটি সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু রমজান মাস চলছে বিশ্বব্যাপী, সুতরাং চীনে যারা মুসলমান রয়েছে তারা ঠিক কিভাবে রোজা রাখে এবং দেখতে চাই চীনের ঠিক মুসলিমরা কিভাবে ইফতারি করে এবং একই সাথে আপনাদেরও দেখাতে চাই। সুতরাং দেরি নয়, চলুন শুরু করা যাক। মেট্রো ভ্রমণ নিয়ে যদি একটু বলি, অসাধারণ অভিজ্ঞতা, কারণ মানে পাতাল মেট্রো রেলে চড়বার অভিজ্ঞতা এটি আমাদের প্রথম। খুবই ভালো লাগছে এবং যারা চায়নার যারা স্থানীয় অধিবাসী রয়েছে আমার ধারণা তারাও মেট্রো খুবই উপভোগ করে এবং খুবই সস্তায় তারা আসলে এই মেট্রো যাত্রাটি করে থাকে। আমরা এই মসজিদটিতে মূলত প্রবেশ করব এবং সিকিউরিটি চেকিংয়ের একটা স্ক্যানিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা আসলে এখানে বেশ অনেকেই দেখতে পাচ্ছি, আমরা কিছু চাইনিজ মুসলিমকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে তাদের সাথে একসাথেই ইফতারিটা করব। এখানে এক ধরনের পানীয় দেয়া আছে, স্যুপ আছে এবং একই সাথে খেজুর আছে। খুব অল্প কিছু খাবার খেয়ে তারা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমি যদি একটু দেখাতে চাই এখানকার পরিস্থিতি, তারা সবাই আসলে নারী পুরুষ সবাই মিলে আসলে নামাজের জন্য যাচ্ছেন মাগরিবের। নামাজ শেষ হয়ে গেছে। মুসল্লি যারা রয়েছে তারা আসলে নামাজ শেষ করে আবারও মসজিদের মাঝখানের যে জায়গাটি ইফতারের জন্য ব্যবস্থা করা হয়েছে সেখানে তারা আবার নিজের টেবিলে ফেরত আসছেন এবং এরপরে তারা মূলত ইফতারের যে বাকি অংশ অর্থাৎ পরবর্তীতে যে খাবার দাবার সেগুলো তারা আসলে গ্রহণ করবেন। আমরা চেংদুতে একটি মসজিদে ইফতার করলাম। এই মসজিদের নাম হচ্ছে সাংহাং মসজিদ। এখানে এই চেংদু শহরে মোট 3টি মসজিদ রয়েছে, তার মধ্যে এটি অন্যতম এবং এখানে প্রতিদিন যে পরিমাণ মুসল্লি এখানে ইফতারি করতে আসে তাদের জন্য সুব্যবস্থা থাকে এবং একটি উৎসব মুখর পরিবেশে তারা আসলে
ইফতারি করেন। বাংলাদেশি হিসেবে আমাদের কাছেও এটি একটি অনন্য অভিজ্ঞতা হয়ে থাকলো। নাইম আবির, এখন চেংদু, সিচুয়ান, চায়না। অপুর সংসার বা পথের পাঁচালী শিল্পকলার শক্তিশালী বিনোদন মাধ্যম এবং শিক্ষার অন্যতম উপকরণ হিসেবে খ্যাতি রয়েছে চলচ্চিত্রের। তবে দর্শক খরায় বাংলাদেশে একের পর এক বন্ধ হয়েছে সিনেমা হল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ময়মনসিংহের পূরবী সিনেমা হল। টানা লোকসানের কারণে প্রাচীন এই সিনেমা ভেঙে এখন অন্য কোনো কিছুর চিন্তা করছেন মালিকপক্ষ। বাকিটা জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। প্রেক্ষাগৃহের একসময়ের ব্যস্ত টিকিট কাউন্টারে শিকারের আশায় জাল পেতেছে মাকড়সারা। খেয়ে হারানো গপ্পে দর্শকের চোখে মুখে মুগ্ধতা এখন কেবলই স্মৃতি। ষাটোর্ধ্ব ইউনুস আলী অবাক চোখে দেখছেন শৈশব, কৈশোর আর যৌবনের নানা স্মৃতি জড়ানো পূরবী সিনেমা হলের ধ্বংসস্তূপ। শুধু সিনেমা দেখার জন্যই এই হলে চাকরি করেছেন এক যুগেরও বেশি। পরে পেশা বদলালেও কাটেনি তার সিনেমার নেশা। শুরু থেকে দেখতেছি যে হলটা অন বাঙ্গা চলতেছে, খারাপ লাগতেছে, দেখতেছি ছবি বিভিন্ন ছবি দেখছি, রাত জায়গার ছবি, উদ্বোধনের ছবি। এটাই যখন আমরা ছোট 12-13 বছর বয়স আমাদের, তখন আমরা এটার সাথে যুক্ত হয়ে গেছি, সিনেমা হলের সাথে। তো এই পর্যন্তই এখনও আছি আমরা। স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত ময়মনসিংহের পূরবী সিনেমা হলটি 80 ও 90-এর দশকে ছিল ব্যাপক জনপ্রিয়। কিন্তু দর্শক খরায় দেশের অন্যান্য প্রেক্ষাগৃহের মতো ভেঙে ফেলা হচ্ছে এই হলও। তবে সরকারি সহায়তা পেলে নতুন ভবনে সিনেপ্লেক্স চালু করা সম্ভব বলে জানান হল মালিকরা। বহুতলা যেহেতু ভবন হয়েছে, যা আশা আছে আমারও যে জনগণের কথাটা আমার মানতে এখানে একটা সিনেমা হল থাকুক, যে আমি আশা আছে আমি থাকবো, রাখবো যদি আমার সরকার সাহায্য করে, আমাকে লোন দেয়। মন পড়া, আয়নাবাজি এবং হাওয়া, এগুলোতে ব্যবসা হয়েছে, এগুলো সবাই দেখছে। যেমন সুরঙ্গ ব্যবসা হয়েছে, সবাই দেখছে। ভালো গল্প থাকতে হবে, ভালো মেকার থাকতে হবে, তাহলে সিনেমা হল চলবে। 2007 সালে ময়মনসিংহের সিনেমা হলগুলোতে একযোগে বোমা হামলা এবং করোনা পরবর্তী সময় থেকেই দর্শক খরায় ভুগতে থাকে ময়মনসিংহের সিনেমা হলগুলো। তবে নানান চড়াই উতরাই পেরিয়ে সর্বশেষ পূরবী এবং সায়াবানী নামের দুটো সিনেমা হল মাটি খামছে পড়ে থাকলেও শেষ রক্ষা হলো না পূরবী সিনেমা হলটির। খরচের লাগাম টানতে না পেরে কর্তৃপক্ষ সিনেমা হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়ে, যার কারণে সিনেমা হলটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছুদিন পরেই এখানে নির্মাণ হবে বাণিজ্যিক ভবন। চলচ্চিত্র খাত সংশ্লিষ্টরা বলছেন এটি চলচ্চিত্র শিল্পের জন্য নিঃসন্দেহে হুমকি স্বরূপ। চলচ্চিত্র শিল্পকে বিকশিত করতে প্রেক্ষাগৃহ নির্মাণের বিকল্প নেই। তাই এই শিল্পের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিশ্লেষকরা। সম্মিলিতভাবে এই চেতনাবোধে জাগরিত হওয়া দরকার যে চলচ্চিত্র আমাদের জাতীয় সম্পদ, কাজেই এটিকে দর্শকের কাছে নিয়ে যাওয়া দরকার এবং আমরা প্রেক্ষাগৃহ আসলে তৈরি করতে হবে। ময়মনসিংহে একসময় অজন্তা, ছায়াবানী, অলকা, পূরবী ও সেনা অডিটোরিয়াম সহ 5টি সিনেমা হল ছিল। তবে এর মধ্যে কেবল টিকে আছে শুধু ছায়াবানী সিনেমা হল। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। ঈদের সাজে নারীদের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ প্রসাধনী সামগ্রী। ঈদকে সামনে রেখে রোজার শেষ দিকে এসে জমে উঠেছে কুমিল্লার কসমেটিক্সের দোকানগুলো। বিস্তারিত জানাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন যে কসমেটিক্সের বেচাকেনা কেমন দেখতে পাচ্ছেন এবং কোন পণ্যগুলোর প্রতি এইবার চাহিদা সবচেয়ে বেশি, কি তথ্য আছে? অনেক রোজার শেষ দিকে এসে আমরা দেখেছি যে কসমেটিক দোকানগুলোতে নারী ক্রেতাদের ভিড় রয়েছে। কারণ হচ্ছে আমরা দেখেছি যে রোজার শুরু থেকে মানে এই যে কসমেটিক্সের বিভিন্ন যে পণ্য সামগ্রী রয়েছে সেগুলো ক্রয় কিন্তু আমরা দেখেছি যে ক্রেতার উপস্থিতি ছিল। তবে এখন এসে আমরা একটু ভিড়ের লক্ষ্য করেছি। কুমিল্লার যে সকল মার্কেট শপিং মলগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখেছি যে যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে নারী যে যারা ক্রেতা রয়েছেন তাদের মধ্যে আসলে তারা বলছেন যে এই যে বিশেষ করে যে আইলাইনার এবং আপনার ফেস পাউডার
ফাউন্ডেশন, একই সঙ্গে নানান ধরনের দেশি বিদেশি যে আপনার মেহেদিগুলো রয়েছে সেগুলোর আসলে পছন্দ আসলে নারী ক্রেতাদের বেশি, সেগুলো তারা বেশি বিক্রি করছেন বিক্রেতারা বলছেন। একই সঙ্গে আমরা ক্রেতা সাধারণের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আসলে পোশাকের সঙ্গে তাদের সাজসজ্জার জন্য কিন্তু এই যে বিভিন্ন প্রসাধনীগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে তারা কিনে থাকেন। সারা বছরে তাদের সেই প্রসাধনী সামগ্রীগুলো আসলে তাদের প্রয়োজন হয়ে থাকে। তবে ঈদের দিনকে রাঙিয়ে নিতে কিন্তু তারা একটু বাড়তি মাত্রা যোগ করেন এই প্রসাধনের উপর, যাতে করে তারা আরও ঈদের দিনটাকে আরও রাঙিয়ে তুলতে পারেন। আমরা দেখেছি যে কুমিল্লার বা দোকানগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের দেশীয় যে মেহেদিগুলো রয়েছে, যেমন মমতাজ বা কাশ্মীরি এই ধরনের। একই সঙ্গে আমরা দেখেছি যে অন্য যে প্রোডাক্টগুলো রয়েছে, পারফিউম বা মেয়েদের যেগুলো সাজগোজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের একটি অভিযোগ রয়েছে, তারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর দেশি বিদেশি সকল ধরনের পণ্যের কিন্তু দাম বেড়েছে। তবে বিক্রেতাদের অজুহাত হচ্ছে যে পরিবহন খরচ এবং অন্যান্য খরচ সহ নানান অজুহাতের কারণে কিন্তু বাড়তি দামে একটু বিক্রি করতে হচ্ছে। তো অনেকে ছিল কুমিল্লা থেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাসের রকেটের পর এবার ইয়েমেনে হুথির মিসাইল হামলায় আবারও কাঁপল ইসরায়েল। বৃহস্পতিবার রাতে চালানো এই হামলায় আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন ইসরায়েলিরা। যদিও গাজায় চলমান আগ্রাসনে গেল 3 দিনে প্রাণ হারিয়েছে প্রায় 600 ফিলিস্তিনি। এদিকে ব্যর্থতার অভিযোগে গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করেছে ইসরায়েলি মন্ত্রিসভা, যার প্রতিবাদে নেতানিয়াহুর বাসভবন ঘিরে বিক্ষোভ করছে হাজারো মানুষ। নাফি আরমান মনন জানাবেন বাকিটা। আল আকসা মসজিদে তারাবি নামাজ আদায়ের সময় মিসাইল হামলাকে এভাবেই স্বাগত জানায় ফিলিস্তিনিরা। ইসরায়েলে ছিল ঠিক উল্টো পরিস্থিতি। সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন ইসরায়েলিরা। বৃহস্পতিবার এমন ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বেশ কয়েকবার। হামাসের রকেটের পাশাপাশি হুতি বিদ্রোহী গোষ্ঠীর মিসাইল হামলা ঠেকাতে ব্যতিব্যস্ত ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হুতির মুখপাত্র জানান, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত চলবে এই অভিযান। نفذت القوة الصاروخية في القوات المسلحة اليمنية عملية عسكرية نوعية استهدفت هدفا عسكريا للعدو الإسرائيلي। বর্বরতার সকল মাত্রাকে ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েলের আগ্রাসন। গেল 3 দিনে উপত্যকায় ঝরেছে অসংখ্য তাজা প্রাণ। উত্তর ও দক্ষিণ গাজায় একসঙ্গে শুরু হয়েছে স্থল অভিযান। বিমান থেকে বোমা বর্ষণের পাশাপাশি হামলা করা হচ্ছে আর্টিলারির মাধ্যমে। হতাহতের ঢল সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। وشن الاحتلال الإسرائيلي لليوم الثالث حرب شرسة ومجازر بشعة ضد أبناء الشعب الفلسطيني، مما أدى إلى ارتقاء أكثر أو ما يقرب من 500। এদিকে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। এমন ঘটনা ইসরায়েলের ইতিহাসে এবারই প্রথম। তাই সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সাধারণ জনগণ। প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে রাখা বিক্ষোভকারীদের অভিযোগ, শিন বেতের প্রধানকে পদে রাখা হলে অনুসন্ধানে ফাঁস হতো নেতানিয়াহুর অপকর্ম। তাই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্তের পাশাপাশি যুদ্ধ শুরুর মাধ্যমে অপকর্ম ধামাচাপা দিতে চান প্রধানমন্ত্রী। feel that the Israeli democracy was hijacked by the worst people possible, people that care about nothing but their very narrow self-interest. We are here also to protest against the illegal actions that our government is doing this evening by firing the head of the Secret Service of Israel. জিম্মিদের ফিরিয়ে আনা, স্থায়ী যুদ্ধবিরতি ও সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিব সহ বিক্ষোভ হয়েছে বেশ কয়েকটি শহরে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। 22 বছর ধরে ক্ষমতায় থাকার এরদোয়ান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তুরস্ক। ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়রকে গ্রেফতারের জেরে প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে 2 দিন ধরে রাজপথে লাখ লাখ মানুষ। বিস্তারিত প্রতিবেদনে।
মুখোমুখি পুলিশ জনতা, পুলিশের জলকামান আর টিয়ার গ্যাসের জবাবে বিক্ষুব্ধ মানুষের দল ছুঁড়ছে পাথর। বসফরাসের তীরে ইউরোপ ও এশিয়া দুই মহাদেশকে এক করা তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল বিক্ষোভে উত্তাল। শহরের মেয়র ইকরাম ইমামোগলুর গ্রেপ্তারকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে দুদিন ধরে রাজপথে লাখো মানুষ। জনসমাবেশে 4 দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইস্তাম্বুল থেকে বিক্ষোভ ছড়িয়েছে রাজধানী আঙ্কারা, ইজমির সহ দেশ জুড়ে প্রায় সব শহর ও বিশ্ববিদ্যালয়ে। Apar topar gözaltına aldılar. Alamadıkları belediyeleri başka türlü almaya çalışıyorlar. Bunu daha önce ইমামোগলুর গ্রেপ্তারের জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দায়ী করছেন বিক্ষোভকারীরা। এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী 54 বছর বয়সী ইমামোগলুর গ্রেপ্তারের জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দায়ী করছেন বিক্ষোভকারীরা। এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী 54 বছর বয়সী ইমামোগলুকে দুর্নীতি এবং সন্ত্রাসী সংগঠনকে পৃষ্ঠপোষকতার অভিযোগে বুধবার গ্রেপ্তার করা হয়। কয়েক মাস ধরে বিরোধী দলীয় রাজনীতিবিদদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার হন টানা 2 মেয়াদের জনপ্রিয় এই মেয়র। নির্বাচনে অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে এবং বিরোধী মত দমনের লক্ষ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই অভিযান চলছে বলে অভিযোগ উঠলেও তা প্রত্যাখ্যান করেছেন এরদোয়ান প্রশাসন। Dikkat ederseniz CHP'siyle, medyasıyla ve diğer yapılarıyla muhalefet tarafı gerek diploma meselesinde gerekse yolsuzluk ইমামোগলুকে গ্রেপ্তারের বিরোধিতা করে সামাজিক মাধ্যমে পোস্ট দেয়ায় দুদিনে শতাধিক মানুষকে গ্রেপ্তার করে তুর্কি প্রশাসন। এই অবস্থায় তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা CHPর ডাকে বৃহস্পতিবার ইস্তাম্বুলের পৌরসভা ভবনের বাইরে বিক্ষোভে যোগ দেয় বিশাল জনস্রোত। Ekrem Başkan'ı kurtarmadan İstanbul'un belediye başkanlarını özgürleştirmeden sokaktayız. তুরস্কে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আরও 3 বছর। তবে 22 বছর ধরে দেশ শাসন করা 71 বছর বয়সী এরদোয়ান আবারও নির্বাচনে দাঁড়াতে চাইলে হতে পারে আগাম নির্বাচন। চলতি সপ্তাহেই এরদোয়ানের প্রতিপক্ষ হিসেবে নাম ঘোষণার কথা ছিল ইমামোগলুর। বিরোধীদের অভিযোগ, মেয়র ইমামোগলুর কাছে হেরে যাওয়ার ভয়ে ভোটের মাঠ থেকে তাকে ও তার দলকে সরিয়ে দিতে চাইছেন প্রেসিডেন্ট এরদোয়ান। Bugün burada yapılan sadece de CHP'ye İmamoğlu'na yapılmış bir başına gelen bu olayları asla kabul etmiyoruz. Tümüyle bir kumpas olduğunu. এর আগে 2013 সালে দেশ জুড়ে সরকার বিরোধী গাজী পার্ক আন্দোলন এবং 2016 সালে তুর্কি সেনাবাহিনীর অভ্যুত্থান চেষ্টা শক্ত হাতে দমন করে এরদোয়ান প্রশাসন। নুজহাত কামাল, এখন বিশ্ব। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। আওয়ামী লীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের, দলটিকে ফেরাতে চাপ দেওয়ার অভিযোগ হাসনাতের। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না, ফেসবুক পোস্টে জামায়াতে আমির। গণহত্যায় জড়িতদের বিচারে জোর রিজভির। গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইন্টারনেট ব্যবসায়ী নিহত, উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র মাদক সহ 15 জন গ্রেফতার। আসন্ন ঈদ ঘিরে বাজারে সেমাই কিসমিসের চাহিদা, বিভিন্ন জায়গায় চড়া মশলার বাজার, বাড়তি মুরগির দামও। এরদোয়ান সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক, ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়রকে গ্রেফতারের জেরে মুখোমুখি পুলিশ জনতা। শেষ করছি এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।